আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমরা রসায়নের পদার্থের গঠন এই স্পেশাল অধ্যায়ের স্পেশাল 6 নাম্বার লেকচারে উপস্থিত। আমাদের স্পেশাল 6 নাম্বার লেকচারে আমরা আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করব, আর এই টপিকের নাম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক, ইলেকট্রন বিন্যাস এবং ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তো আমরা ইলেকট্রন বিন্যাস কিন্তু সবাই করতে পারি। তো এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের বোর্ড পরীক্ষা কীরকম প্রশ্ন আসে এবং ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসগুলোর থেকে কীভাবে প্রশ্ন আসে সেগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। তো আমাদের আজকের প্রথম যে প্রশ্ন, আমি সেই প্রশ্ন নিচ্ছি। ইলেকট্রন বিন্যাসটা আমাকে করতে হবে, আমাদের করে দেখতে হবে বা দেখাইতে হবে আর কি। ওকে, তো আমি শুরু করতেছি, একটু ওয়েট। আর আমাদের খুব শীঘ্রই সাধারণ গণিতের স্পেশাল ক্লাস শুরু হতে যাচ্ছে, ইনশাল্লাহ অপেক্ষা থেকো। তো প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের আসতেছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে। দেখতে পাচ্ছ? হ্যাঁ নাবিলা, একটু আমাকে জানাও দেখা যাচ্ছে কেমন, দেখতে পাচ্ছ কেমন? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখো, তাহলে আমি শুরু করি। এখানে কি দেওয়া আছে? পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাস, পটাশিয়াম যে মৌল তার ইলেকট্রন বিন্যাস। আচ্ছা বলো, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পটাশিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা কত? পটাশিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ নাবিলা, একটু আমাকে জানা, বলতে পারবা কি পটাশিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা কত? নাবিলা একটু দ্রুত বলতে হবে। 19। হ্যাঁ ভেরি গুড, 19। তো দেখো আমাদের 19টা ইলেকট্রন সাজানো হচ্ছে। পদ্ধতি 1-এ সাজাইছে এরকমভাবে আর পদ্ধতি 2-তে সাজাইছে এরকমভাবে। তো চলো আমরা শুরু করি। পদ্ধতি 1-এ লেখা হয়েছে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d1। আর পদ্ধতি 2-তে লিখছে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d কিন্তু নাই, একবারে এখন 4s আসে। এখন আমাদের গহনাঙ্গে কি বলছে? উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতি সঠিক বলে তুমি মনে করো? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই যে পটাশিয়ামের যেই মৌলটা আমাদের আছে, এর ইলেকট্রন বিন্যাসটা দুইভাবে দেওয়া আছে, পদ্ধতি 1-এ একরকম আর পদ্ধতি 2-এ আরেক রকম। এখন আমাদের গহনাঙ্গে বলছে উদ্দীপকের এই ইলেকট্রন বিন্যাসটার মধ্যে কোন পদ্ধতিটা সঠিক এবং কেন সঠিক সেটাও ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে আমাদের গহন প্রশ্ন। এখন আমাকে জানাও নাবিলা, প্রশ্ন বুঝতে পারছো কিনা? কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক? পদ্ধতি 1 সঠিক নাকি পদ্ধতি 2 সঠিক? পদ্ধতি 2। এক্সিলেন্ট, পদ্ধতি 2 সঠিক। কেন সঠিক? আমরা জানি এটা কি হয়, আউফ বাউ নীতি অনুযায়ী ঘটে। আউফ বাউ নীতি অনুযায়ী আমাদের এই 2 নাম্বার পদ্ধতি কি সঠিক হয়। তো চলো আমরা এটা শুরু করি। আমাদের এখানে প্রথমত সাজায় লিখতে হবে। উদ্দীপকের পটাশিয়াম হচ্ছে 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। তো এর ইলেকট্রন বিন্যাসে দুটি পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি সঠিক বলে আমি মনে করি। এখন কেন সঠিক আর যুক্তি দিচ্ছি। নিচে উত্তরের সাপেক্ষে যুক্তি উপস্থাপন করা হলো। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা পাই প্রথম পদ্ধতি দেখতে এরকম, যেখানে 3Dর মধ্যে একটা ইলেকট্রন, আর দ্বিতীয় পদ্ধতির মধ্যে এখানে 3Dর মধ্যে ইলেকট্রন নাই, 4s-এর মধ্যে ইলেকট্রনটা আছে। কেন এরকম হইল? এখন আমরা সবাই জানি যে আউফ বাউ নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং সেই অরবিটালে প্রবেশ করার পর উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। তো দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল আর কোনটি উচ্চ শক্তির অরবিটাল তা নির্ভর করে n+l এর মানের উপর। এটা আমরা জানি, n বলতে বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা, l বলতে বোঝায় সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এই n+l এর মানের উপর নির্ভর করে কোন অরবিটালের শক্তি কম আর কোন অরবিটালের শক্তি বেশি। তো আমাদের এখানে উদ্দীপকের মধ্যে 3d আর 4s এর এই দুইটা অরবিটালের মধ্যেই ইলেকট্রন কি হয়েছে, এদিক সেদিক হয়েছে বা ইলেকট্রনের কম্বিনেশনটা হয়েছে। তো এখন লিখতেছি আমাদের যে যেই অরবিটালের n+l এর মান কম হবে সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল, আর যার n+l এর মান বেশি হবে সেটা হবে কি উচ্চ শক্তির অরবিটাল। এখন আমরা দেখব যে 3d আর 4s,
3D আর 4s অরবিটালের মধ্যে কার n+l এর মান বেশি আর কার n+l এর মান কম। যার কম হবে ইলেকট্রন তার মধ্যে আগে প্রবেশ করবে, যার বেশি হবে ইলেকট্রন তার মধ্যে পরে প্রবেশ করবে। আমাদের ক্লাসে মিরাজ জয়েন করছো, থ্যাংক ইউ। মিরাজ তুমি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে জানাও। মিরাজ জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো মিরাজ, আশা করি এখন থেকে তুমি এরকমভাবে নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা, ক্লাস মিস দিও না। আর ক্লাসটা শুরু হয় 8:20-এ, রাত 8:20-এ ক্লাস শুরু হয়। আরেকটা কথা বলি মিরাজ, তোমার আশেপাশের ফ্রেন্ডস আছে কি যারা সাধারণ গণিতে ক্লাস করতে চায়? সাধারণ গণিতের ক্লাসটা শুরু হবে আমাদের আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ। কমার্সে বা আর্টসে পড়ে এমন কোনো ফ্রেন্ড আছে যারা সাধারণ গণিত একটু উইক, সাধারণ গণিত ক্লাস করতে চায়, এমন কেউ আছে? জি স্যার। জি আছে। আচ্ছা, এরকম স্টুডেন্ট কজন আছে বা তোমার আশেপাশে চেনা ফ্রেন্ড কজন আছে? 3-4 জন। আচ্ছা, তাহলে তুমি ওদেরকে একটু বইলো আমার সাথে যোগাযোগ করতে। আগামী সপ্তাহ থেকে আমাদের সপ্তাহে 4 দিন স্পেশাল সাধারণ গণিতের ক্লাস শুরু হবে। আর আমরা ত্রিকোণমিতির স্পেশাল অধ্যায় দিয়ে শুরু করব। এই ত্রিকোণমিতি কিন্তু অনেকেরই কাছে কঠিন লাগে, আমি নোট করে করে বুঝাবো, বুঝছো? ত্রিকোণমিতির স্পেশাল অধ্যায় দিয়ে আমাদের সাধারণ গণিতের ক্লাস শুরু হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই সকল ফ্রেন্ডদেরকে গ্রুপে অ্যাড দিয়ে দিও স্পেশাল সাধারণ গণিতের ক্লাস শুরু করতে। ঝুমুর জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো ঝুমুর, তুমি দেখতে পাচ্ছ কেমন একটু আমাকে জানাও, দেখা যাচ্ছে কেমন? ঝুমুর, হ্যাঁ ঝুমুর ক্লিয়ার দেখতে পেলে আমি এখন ক্লাস শুরু করব। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ঝুমুর খাতা কলম নিয়ে আসো, আমরা এখন একটু হাতে কলমে একটু ক্যালকুলেশন শিখবো। হ্যাঁ, আজকে আমাদের যেই অংশটা শিখতেছি এটার মধ্যে হাতে কলমে কিছু করতে হবে। তো মিরাজও হাতে কলমে ক্যালকুলেশনের জন্য খাতা কলম নিয়ে আসো। এখন আমি তোমাদেরকে এই 3D আর 4s এর শক্তি বের করা একটু শেখাই। যদিও তোমরা এগুলো আগে থেকে জানো, প্রথমে আমরা 3Dর জন্য n+l বের করব। 3D এর জন্য কি বের করব? n আর l এর মানটা বের করব। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন তোমরা বলো 3D এর জন্য n এর মান কত হবে? n এর মান কত? 3D এর জন্য n এর মান কত হবে? আচ্ছা, এখানে n বলতে বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমাদের অরবিটালের নাম হচ্ছে 3D। এই 3D এর মধ্যে এই সামনে যেই সংখ্যা থাকবে সেটা হবে n এর মান, আর আমার d হবে l এর মান, ঠিক আছে? অর্থাৎ এই আমাদের অরবিটালের মধ্যে সামনে যে সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান। তার মানে 3D এর জন্য n এর মান 3। ঝুমুর, নাবিলা, মিরাজ বুঝতে পারছো? তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন কথা হচ্ছে এল এর মান কত হবে। আমরা কিন্তু জানি যে SPDF এর নিজস্ব একটা মান আছে, S এর মান, P এর মান, D এর মান, F এর মান। তোমরা কি এই জিনিসটা জানো? S এর মান কত বলো তো? S এর নিজস্ব মান কত? 0। এক্সিলেন্ট, ভেরি গুড। আমরা জানি S এর মান 0, P এর মান 1, D এর মান 2, F এর মান 3। এই দেখো, S এর মান 0, P এর মান 1, D এর মান 2, F এর মান 3। নাবিলা আর ঝুমুর মুখস্থ রাখবা। তো আসলে এই যে নিজস্ব মান যেগুলো, সেগুলোই হচ্ছে L এর মান। যেমন S এর মান 0 দেখে S এর ক্ষেত্রে L এর মান 0 হয়। P এর মান 1 যেহেতু P এর ক্ষেত্রে L এর মান 1 হয়। D এর মান 2 যেহেতু D এর ক্ষেত্রে L এর মান 2 হয়। F এর মান 3 যেহেতু F এর জন্য L এর মান 3 হয়। এই হচ্ছে ব্যাপারটা বা ব্যাখ্যাটা। নাবিলা বুঝতে পারছো? মিরাজ বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের এখানে আছে ডি হচ্ছে কত? ডি এর মানটা কত? ডি এর মান হচ্ছে আমাদের 2। তাহলে ডি এর জন্য এল এর মান হবে 2, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 2। এইবার তাহলে আমরা যোগ করি, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তার মানে 3D এর শক্তি হচ্ছে 5 একক। 3D শক্তি কত একক? 5 একক। একই রকমভাবে আমরা 4s বের করি। এখন বলো 4s এর জন্য n এর মান কত হবে? 4। ভেরি গুড, 4, কারণ এখানে 4 আছে। এল এর মান কত হবে? 0। 0, ভেরি গুড। তাহলে যোগ করলে কত হয়? 4।
তাহলে দেখো আমাদের টোটাল শক্তি কম কার, 4s-এর নাকি 3Dর? 4s-এর শক্তি কম, কারণ 4s-এর শক্তি মাত্র 4, 3Dর শক্তি 5। যেহেতু 4s-এর শক্তি কম, এই জন্য 4s-এর মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং এটা পূরণ করবে। এরপরে যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে দেন 3Dর মধ্যে যাবে। এই ঘটনাটাই আমাদের এই জায়গার মধ্যে ঘটেছে পটাশিয়ামের জন্য। তো আমরা দেখতে পেলাম যে 3D এর শক্তি হচ্ছে তোমার 5 আর 4s-এর শক্তি হচ্ছে 4। যেহেতু আমাদের 4s-এর শক্তি কম, 3Dর শক্তি বেশি, সুতরাং আমরা লিখব কি যে সুতরাং 3D এর চেয়ে 4s অরবিটালের শক্তি কম, এই জন্য 4s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো 4s অরবিটালে শক্তি কম হওয়ার ফলে পটাশিয়ামের 19তম ইলেকট্রন, এই 19তম ইলেকট্রনটা কোথায়? লাস্ট ইলেকট্রনটা যেটা আমরা 3Dর মধ্যে বসাইছিলাম। তো এই 19 নম্বর ইলেকট্রনটা 3Dর মধ্যে না প্রবেশ করে 4s-এর মধ্যে প্রবেশ করবে বা 4s-এর মধ্যে স্থান গ্রহণ করবে, যার ফলে পটাশিয়ামের আসল ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 3p6 আর 4s1, 3D 0 হবে। সুতরাং বলা যায় 3D অপেক্ষা 4s-এর শক্তি কম হওয়ায় 19তম ইলেকট্রনটা বা শেষ ইলেকট্রনটা 3Dর মধ্যে প্রবেশ না করে 4s-এর মধ্যে প্রবেশ করে। এই আলোচনা থেকে দেখা যায় পটাশিয়াম মৌলটির ক্ষেত্রে পদ্ধতি 1 ভুল আর পদ্ধতি 2 সঠিক ইলেকট্রন বিন্যাস। এই হচ্ছে সম্পূর্ণ ব্যাখ্যা। এবার একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা, ঝুমুর, মিরাজ, নাবিলা, পুরো সিস্টেমটা বুঝতে পারলা কিনা, প্রশ্নের উত্তরটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো আমাদের এভাবে কি করতে হবে, আউফবাউর নীতি অনুযায়ী যেই অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রনটা দিতে হবে আগে, আর যারা ইলেকট্রনের মানে শক্তি বেশি তারটা দিতে হবে পরে। এভাবেই মূলত আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে বা উত্তরগুলো লিখতে হবে। মিরাজ, নাবি, ঝুমুর আমাকে জানাও, কারণ তোমাদের কোনো প্রশ্ন আছে এখানে? জি না। ওকে, নেক্সট প্রশ্ন। স্যার আউফবাউ নীতি কাকে বলে? আউফবাউ নীতি কাকে বলে? আসলে এখানে আউফবাউ নীতি এটা আসলে আমাদের কাকে বলে এরকম না। আউফবাউ হচ্ছে তোমার একটা জার্মানি শব্দ, ঠিক আছে? এখানে এর অর্থ বিল্ডিং আপ। আউফবাউ নীতিটার সংজ্ঞায় তেমন আসে না। যদি আসে যে আউফবাউ নীতি কী, তে বলবা যে আউফবাউ হচ্ছে একটা জার্মানি শব্দ। এখানে ইলেকট্রনের শক্তি বের করার জন্য বা শক্তি স্তরে অরবিটালের শক্তি বের করার জন্য আমাদের এই শক্তির মান বের করার এই নীতিটা কাজ করে। তো এই আউফবাউ নীতিটা হচ্ছে যে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করবে এবং সে অরবিটালটা পূরণ করবে, দেন আস্তে আস্তে উপরে শক্তি স্তরে ইলেকট্রনগুলো পৌঁছাবে। এই সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে আউফবাউ নীতির মূল কথা। কিন্তু আউফবাউ নীতি কাকে বলে এরকম কোনো ব্যাখ্যা আমাদের নাই, তবে এই পয়েন্টগুলো লিখে দিলেই হয়ে যাবে যে ইলেকট্রন সর্বপ্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং সে অরবিটালটা পূরণ করবে, এরপর অতিরিক্ত ইলেকট্রন থাকলে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এই 3টা বিষয় যদি লিখে দাও তাহলে আউফবাউ নীতির ব্যাখ্যা হয়ে যাবে বা সংজ্ঞাও হয়ে যাবে। মিরাজ, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এরপরে যাচ্ছি আমাদের নেক্সট স্পেশাল প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন, আমি দেখাচ্ছি প্রশ্নটা কি দেওয়া আছে এখানে। এখানে বলতেছে চট্টগ্রাম বোর্ড 23 প্রশ্নে 2টা উদ্দীপক লেখা আছে, উদ্দীপক 1 আর উদ্দীপক 2। এখন আমাদের এখানে যারা বলতেছে আমরা খেয়াল করি। বলতেছে 4F একটা উপশক্তি স্তর, 4P আরেকটা উপশক্তি স্তর, 4D আরেকটা উপশক্তি স্তর। যদিও এগুলো বলতেছে অরবিটাল, যদিও এটা অরবিটাল না, তারপরে মনে রাখি এগুলো অরবিটাল। গহনয় কি বলছে, দৃশ্যকল্প 1 এর শক্তির ক্রম বিশ্লেষণ করো। দেখছো আমাদের ঠিক আউফবাউ থেকে কিন্তু এই প্রশ্নটা আসে। শক্তির ক্রম মানে কি, মানে কোনটার শক্তি বেশি কোনটার শক্তি কম, এই ক্রমটা আমাদের বের করতে হবে এবং এটা আমার সাজায় লিখতে হবে, ঠিক আছে? তো এটা তো আমরা আশা করি পারবো, তাই না? এখানে আমাদের চতুর্থ শক্তি স্তর নিয়ে কাজ করতে হচ্ছে। তো চল আমরা শুরু করি। প্রথমে আমরা আউফবাউ নীতির বিষয়টা বলবো, বুঝছো? এখানে আউফবাউ নীতির যে ব্যাখ্যাটা এটা দেওয়া আছে, আমি দিয়ে দিব। দেখো, দৃশ্যকল্প 1-এ 4F 4P 4D অরবিটাল বিদ্যমান, নিচে এদের শক্তির ক্রম বিশ্লেষণ করা হলো। প্রথমে আমরা আউফবাউ নীতিটা বলে দিই। আউফবাউ নীতি অনুসারে যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তুমি যদি এই কথাটা লিখে দাও তাহলেও কিন্তু হয়ে যাবে, বুঝছো? যদি বলা হয় আউফবাউ নীতি কাকে বলে, তুমি বলে দিবা তোমার মন মতোই যে
যে অরবিটালের শক্তি কম ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করে, আর যেই অরবিটালে ইলেকট্রনের মানে যে অরবিটালের শক্তি বেশি ইলেকট্রন সেই অরবিটালে পরে প্রবেশ করে, এটাকেই আহ্বান নীতি বলে। এমনি লিখলেও হয়ে যাবে। মিরাজ বুঝতে পারছো ব্যাখ্যাটা? তুমি যদি চাও এইভাবেও লিখতে পারো। আচ্ছা আচ্ছা, এরপরে নেক্সট তো বলতেছে এরপরে যে অরবিটালের মধ্যে কোনটি শক্তি কম আর কোনটি শক্তি বেশি তা অরবিটালের দুটির প্রধান শক্তি স্তর বা দুটি কোয়ান্টাম সংখ্যার মান, একটা এন এর মান আর একটা হচ্ছে গিয়ে এল এর মানের মাধ্যমে বের করা যায়। তো এই এল আর এন এর মান যোগ করে বের করা যায়। তো যে অরবিটালের এন প্লাস এল এর মান কম হবে সে অরবিটালের শক্তি কম, এটা আমরা জানি। আর যে অরবিটালের ইলেকট্রনের এবং সেই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, অপরদিকে এন প্লাস এল এর মান যে অরবিটালে বেশি সে অরবিটালের শক্তিও বেশি, আর সে অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখন কিন্তু আমরা এটা বের করতে পারবো। এখন তোমরা একটু বের করে আমাকে জানাও 4f এর শক্তির মান কত। আমি এখন দেখাবো না, তোমরা আমাকে বলো 4f এর শক্তির মান কত, মানে এল প্লাস এন এর মান কত। হিসাব করে আমাকে একটু বলো, দেখি পারো কিনা। মিরাজ, নাবিলা খাতা কলমে করো। 4f এর শক্তির মান কত? নাবিলা, মিরাজ কত? কি বলো? স্যার আসলে আমি বলতেছিলাম কি 4f সম্পূর্ণ রাশিটার শক্তির মান কত, n প্লাস এল এর মান কত, বুঝছো? 4f অরবিটালের শক্তির মানটা বের করো, n প্লাস এল এর মান কত, n প্লাস এল এর যোগফলটা কত? 7। আচ্ছা, মিরাজ বলছো 7, নাবিলা বলো তো। হ্যাঁ স্যার 7। এক্সিলেন্ট, ভেরি গুড, হয়েছে। এরপর একটা বলো তো 4p এর মোট শক্তি কত, n প্লাস এল এর মান কত? 5। এক্সিলেন্ট, গুড। আর 4d টা বলো তো। 6। ভেরি গুড, থ্যাংক ইউ, হয়েছে। তার মানে আমরা পেরে গিয়েছি। হ্যাঁ, তো আমরা লিখবো কি, আমরা সাজায় লিখবো যে 4p অরবিটালের জন্য শক্তির মান n প্লাস এল এর মান হচ্ছে এফ এর মান যেহেতু 3 তাহলে 4 প্লাস 3 7। 4p এর ক্ষেত্রে n প্লাস এল এর মান হবে, p এর মান যেহেতু 1 এল এর মান 1 তাহলে 5। আর 3d এর ক্ষেত্রে হবে কি, যেহেতু আমাদের d এর মান 2 আর i এর মান তো 4 6। তাহলে সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে 4f এর, তারপরে বেশি হচ্ছে 4d, তারপরে হচ্ছে কি 4p। এ হচ্ছে তিনটা। তাহলে আমরা লিখে দিব শক্তি বেশি থেকে কম বা কম থেকে বেশি। শক্তির ক্রমও বের করতে বলছে, তো তুমি চাইলে ছোট থেকে বড় লিখতে পারো, বড় থেকে ছোট লিখতে পারো। তো লিখবা যেহেতু 4f অরবিটালের n প্লাস এল এর মান সবচেয়ে বেশি, এই জন্য 4f অরবিটালের শক্তি সবচেয়ে বেশি হবে। অপরদিকে 4p অরবিটালের n প্লাস এল এর মান সবচেয়ে কম, তাই এর শক্তিও সবচেয়ে কম। সুতরাং অরবিটালের শক্তির ক্রম, মানে শক্তির ক্রমও তারা বড় থেকে ছোট দেখাইছে। প্রথমে শক্তিটা বেশি কার? 4f এর। 4f লিখছে সবার প্রথমে, তারপর গ্রেটার দেন দিছে, মাঝখানে হচ্ছে 4d, আর সবার শেষে 4p। 4p কেন সবার শেষে? কারণ 4p শক্তি সবচেয়ে কম, তো যেটা কম সেটা সবচেয়ে ডানে থাকে, যেটা বেশি সেটা বামে থাকে, আর মাঝখানে গ্রেটার দেন সাইন। তাহলে 4f এর শক্তি সবচেয়ে বেশি, এরপরে 4d শক্তি মিডিয়াম, এরপরে সর্বশেষে 4p শক্তি সবচেয়ে কম। এভাবেই আমাদের এই অরবিটালগুলোর শক্তির ক্রম আমরা বিশ্লেষণ করে ফেললাম। এটা আমাকে জানায়ও নাবিলা, মিরাজ ব্যাপারটা বুঝতে পারছো কিনা, বা এখানে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার কোনো প্রশ্ন নেই। ওকে, মিরাজ বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? জি স্যার। ওকে, জি না। এরপরে আমি যাই পরবর্তী প্রশ্ন। ঢাকা বোর্ড 2022 সালে আসছে, দেখো এটার গহন আমরা সলভ করবো। হ্যাঁ, কি বলছে একটু খেয়াল করো। বলতেছে মৌল আছে তিনটা, একটা হচ্ছে এক্স মৌল, একটা হচ্ছে ওয়াই মৌল, একটা জেড মৌল। এখানে বলতেছে এক্স ওয়াই জেড প্রতীকী অর্থে ব্যবহৃত হয়, মানে এক্স কোনো আসলে মৌলের নাম না, ওয়াই কোনো মৌলের নাম না, জেড কোনো মৌলের নাম না, একটা প্রতীকের জন্য ব্যবহার করা হচ্ছে। নিচের এই সংখ্যাটা হচ্ছে মিন 17, 19, 21। 17 মানে কি? 17টা পরমাণু, 17টা ইলেকট্রন আছে, প্রোটন আছে, মানে 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে এক্স। এখন বলো 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম কি? তাড়াতাড়ি বলো।
17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম কি? ভুলে গেছো? স্যার ক্লোরিন। এক্সিলেন্ট, গুড। এতক্ষণ লাগে? 19। স্যার ক্লোরিন। হ্যাঁ ঠিক আছে, 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম কি? পটাশিয়াম। ভেরি গুড। আর 21 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম কি? নাবিলা বলো তো। স্যার স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম। এক্সিলেন্ট, ভেরি গুড, স্ক্যান্ডিয়াম। এখন বলতেছি কি আমাদের গহনঙে যে জেড এর শেষ ইলেকট্রন, জেড যে মৌল তার সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে তা হয় না। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এর কারণটা বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। জেড হচ্ছে স্ক্যান্ডিয়াম আর ওয়াই হচ্ছে কি পটাশিয়াম। কেন 3ডির মধ্যে প্রবেশ করে একটা, কেন এটা প্রবেশ করে না সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। এটা পারবা আশা করি, ইজি। প্রথমে লিখব উদ্দীপকের তথ্য মতে আমাদের ওয়াই হচ্ছে পটাশিয়াম, জেড হচ্ছে স্ক্যান্ডিয়াম। একটা পারমাণবিক সংখ্যা 19, একটা হচ্ছে 21। স্ক্যান্ডিয়ামের শেষ শক্তি স্তরে শেষ ইলেকট্রনটা 3ডির মধ্যে প্রবেশ করলেও পটাশিয়ামের ক্ষেত্রে তা হয় না। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো। আমরা জানি আউফ বা নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, এরপর উচ্চ শক্তির অরবিটালে গমন করে। যার n+l এর মান কম সেটি হয় নিম্ন শক্তির, আর যার n+l বেশি এটা কি উচ্চ শক্তির। তো 3d আর 4s এর মধ্যে n+l এর মান আমরা জানি। 3dর মধ্যে শক্তির মান হচ্ছে 5, 4s এর মধ্যে শক্তি 4। তো 4s এ কম যেহেতু 4s আগে প্রবেশ করবে। তো দেখো সুতরাং 3d এর চেয়ে 4s এর শক্তি কম বিধায় ইলেকট্রন আগে 4s এ যায়। তো এরকম হওয়াতে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3ডির মধ্যে না গিয়ে 4s এর মধ্যে স্থান দখল করে। ফলে ইলেকট্রনের মানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় ঠিক এরকম। এটা আমি আগেও সব পড়ছি, এগুলো পারবা। মেইন অংশ আমি যাই। সুতরাং বলা যায় 3ডির অপেক্ষায় 4s এর ইলেকট্রনে 4s অরবিটালের শক্তি কম হওয়ায় 19তম ইলেকট্রনটি 3ডির মধ্যে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে। এটা হচ্ছে আমাদের কার আলোচনা? এটা হচ্ছে আমাদের এই 19 নাম্বার যে মূল তার আলোচনা। 19 নাম্বার যেই পরমাণু পটাশিয়াম তার মধ্যে এটা ঘটে। দেখো তো বুঝতে পারছো কিনা নাবিল এতটুকু? এটা হচ্ছে তোমার নিয়ম, এই নিয়ম অনুযায়ী ঘটবে, বুঝছো? জি স্যার। পটাশিয়ামের জন্য শেষ ইলেকট্রনটা 3ডির মধ্যে যায় না। কেন যায় না? আহ্বানিত জন্য। আর অপরদিকে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি ঘটে? অপরদিকে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন হচ্ছে 21তম ইলেকট্রন। তাই স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় 4s এর কম শক্তির অরবিটাল দ্বারা ইলেকট্রনটা পরিপূর্ণ করতে হয়। এরপরে সর্বশেষ ইলেকট্রনটা 21তম ইলেকট্রনটা 3d মধ্যে প্রবেশ করে। আসলে স্ক্যান্ডিয়ামের মধ্যে ইলেকট্রনটা বেশি, বুঝছো? স্ক্যান্ডিয়ামের মধ্যে সর্বশেষ ইলেকট্রনটা যেটা, এটা আসলে ওই 4s এর মধ্যে যাওয়ার পরও অতিরিক্ত ইলেকট্রন থাকে। আমাদের পটাশিয়ামের মধ্যে সর্বশেষ ইলেকট্রনটা যেটা, সেটা আসলে যেটা মানে জায়গা দখল করবে সেটা আমাদের 3d আর 4s এর মধ্যে যে কোনো একটা জায়গায় বসবে। কিন্তু দেখা গেছে 4s এর শক্তি কম দেখা 4s এ গিয়ে বসে 3ডির মধ্যে ফাঁকা ছিল। কিন্তু স্ক্যান্ডিয়ামের শেষ ইলেকট্রনটা হচ্ছে 21তম ইলেকট্রন। তো ওই 21তম ইলেকট্রনটা বসার আগে 4s এর অরবিটালটা পরিপূর্ণ হয়ে যায়। যেমন দেখো আমাদের 1s থেকে শুরু করে 3p পর্যন্ত মোট ইলেকট্রন হয় কয়টা? 19টা, 18টা, আর থাকে 3টা, 19, 20, 21। এখন এই 3টার মধ্যে প্রথমত 2টা কোথায় যায়? 4s এ যায়, কারণ এর শক্তি কম। তো 3টার মধ্যে 2টা যদি চলে যায় থাকে একটা, সেই একটা কোথায় বসে? 3ডির মধ্যে ফাঁকা ছিল, সে 3ডির মধ্যে এই লাস্ট ইলেকট্রনটা চলে আসে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। নাবিলা বুঝতে পারছো? জি স্যার। আসলে আমাদের এখানে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যেটা ঘটে, সর্বশেষ ইলেকট্রনটা 21তম ইলেকট্রন, তো এই ইলেকট্রনটা 3ডির মধ্যে এমনিতেই ঢুকে যায়, কারণ কি 4s এর মধ্যে আর কোনো জায়গা নাই ঢোকার জন্য, এই জন্য 3ডির মধ্যে চলে আসে। তো বলতেছে উপরে আলোচনা থেকে বলা যায় 3d অরবিটালের শক্তি 4s এর চেয়ে বেশি হওয়ায় পটাশিয়ামের ইলেকট্রন যেটা সর্বশেষ ছিল এটা 3ডির মধ্যে না গিয়ে 4s এ যায়, এবং স্ক্যান্ডিয়ামের শেষ ইলেকট্রনটা 4s অরবিটাল পূরণ করে, মানে 4s অরবিটাল পূরণ থাকায় বিধায় 4s এর মধ্যে শেষ ইলেকট্রন ঢুকতে পারে না, সেটা 3ডির মধ্যেই প্রবেশ করে। এটা হচ্ছে ব্যাখ্যা। বুঝতে পারছো এতটুকু নাবিলা?
বুঝতে পেরেছো? জি স্যার। স্যার ওরা আচ্ছা। কি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করতেছি, ওদের মনে নেট সমস্যা, বুঝছো? আমি নেক্সটে বাড়ি কাজ দেবো না, কিছু বাড়ি কাজ করে নিয়ে এসো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল রসায়ন ক্লাসে আমরা যতটুকু করছিলাম এর আগে, এরপর থেকে আমরা আজকে এরপরের স্পেশাল প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা গত ক্লাসে লেকচার আলোচনা করেছিলাম আমাদের স্পেশাল যে ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস সেই সম্পর্কে। আজকে আমরা এই সম্পর্কিত কিছু স্পেশাল প্রবলেম নিয়ে সলভ শুরু করব। তো একটু ওয়েট করে আমি বের করতেছি। প্রথমত আমাদের আজকে যে প্রশ্ন, এটা আমাদের আসছে কুমিল্লা বোর্ড 2022 সালে। আজকে আমরা এটা সলভ করার চেষ্টা করব। তো একটু ওয়েট করে আমি ঠিকঠাক করে নিচ্ছি, একটু সময় দাও। এটা হচ্ছে আমাদের সেই বোর্ড প্রশ্ন। দেখো, আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, নাবিলা একটু আমাকে জানাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি শুরু করলাম। কুমিল্লা বোর্ড 22-এ আসা প্রশ্ন। এখানে আমাদের উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে, এটার নাম হচ্ছে ডি মৌল। ডি কিন্তু কোনো আসলে মৌলের প্রতীক না, এমনি ব্যবহার করা হয়েছে একটা প্রতীক হিসাবে। আর এই মানটা দেওয়া আছে। আমাদের এটার গহনং আলোচনা করবো আমরা। গহনঙে বলতেছে উদ্দীপকে ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করো। ডি মৌলটার ইলেকট্রন বিন্যাসে 2n² সূত্রটা মেনে চলে না, এটাই ব্যাখ্যা করতে হবে। তো আমরা দেখব যে এখানে যে ডি মৌলটার নাম কি, আমাকে আগে খুঁজে বের করতে হবে। এখন এই ডি মৌলের নাম খুঁজে বের করার জন্য তুমি একটু লক্ষ্য করো, আমাদের এই জায়গার মধ্যে এই চিত্রের মধ্যে কি দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ মাঝখানে লেখা আছে 19p আর 21n। এখন এইটা দিয়ে তোমাকে বুঝতে হবে ডি মৌলের নামটা আসলে কি। নাবিলা দেখা যাচ্ছে, তোমাকে জানাও তো। জি স্যার। এখন দেখো তাহলে যে 19p, এই যে লেখা আছে 19p আর হচ্ছে 21n। 19p মানে কি? 19p এর অর্থ কি? পটাশিয়াম। না না, পটাশিয়াম। পটাশিয়াম, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। 19p মানে হচ্ছে 19টা প্রোটন আছে। 19টা প্রোটন থাকা মানে 19টা ইলেকট্রন আছে এই মৌলের। তো 19টা ইলেকট্রন মানে 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল পটাশিয়াম। ভেরি গুড। তার মানে এটা হচ্ছে আমাদের কি পটাশিয়াম মৌল। এখন আমাদের পটাশিয়াম মৌলটা 2n² সূত্রটা মেনে চলে না, এটাই ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো এ হচ্ছে বিষয়। তো আমরা এখন দেখো, আচ্ছা এবার দেখো আমরা যাই। হ্যাঁ, গহনম। তো এখন লিখতেছি যে উদ্দীপকে ডি মৌলটা হচ্ছে পটাশিয়াম, যেটা গ হতে পাই। তো ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা এটা ব্যাখ্যা করা যায় না, নিচে তা ব্যাখ্যা করা হলো। 2n² মানে হচ্ছে যে আমাদের প্রতিটা শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে। তো এখন 2n² হিসাব করে যদি আমরা হিসাব করি তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে হবে। দেখো আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসটাকে অঙ্কন করি। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা নিম্নরূপ। প্রথমে লিখলাম পটাশিয়াম 19টা মৌল, 19টা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এটা আমরা জানি, এতটুকু করতে পারি। এখন দেখো আমাদের প্রতিটা শক্তি স্তরের কথা চিন্তা করো। প্রথম শক্তি স্তর 1s, দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 1s 2p, 3 নম্বর শক্তি স্তর হচ্ছে কি 3s 3p। আচ্ছা এবার দেখো, তো 3 নম্বর শক্তি স্তর কি 3s আর 3p, আর 4 নম্বর শক্তি স্তরে কি আছে শুধু 4s আছে। এটা আমাকে জানাও, বুঝতে পারলা কিনা এতটুকু। হ্যাঁ নাবিল, একটু কথা বলো। দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছ? জি স্যার। এখন আমাদের প্রতিটা স্তরের মধ্যেই 2n² মানে কিনা আমরা দেখি। যেমন 1 নম্বর শক্তি স্তরের জন্য আমরা 2n² সূত্র ইউজ করি। সাপোজ 1 নম্বর শক্তি স্তরের জন্য n এর মান যদি তুমি 1 ইউজ করো তাহলে ফলাফল কত আসবে? 1² মানে 1, 1 × মানে 2, মানে
1 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে। যেমন দেখো 2টা ইলেকট্রন আছে, মানে 1s এর মধ্যে 2টা ইলেকট্রন, মানে কি 1 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে। বুঝছো? নাবিলা কথা বলো। 1 নং শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 2টা, 2n², এটা মেনে চলছে প্রথম শক্তি স্তর। এখন এরকম ভাবে সবগুলোই মানতে হবে। হ্যাঁ নাবিলা শুনতে পাচ্ছ? আমাকে জানাও, তাড়াতাড়ি বলো। জি স্যার শোনা আচ্ছা, যাচ্ছে। এবার হচ্ছে 2n²টা দ্বিতীয় শক্তি স্তরে অ্যাপ্লাই করো। n এর মান 2 বসো, 2 মানে 4, আর 4 × 2 মানে 4, সরি 4 × 2 মানে কি 8, মানে 4 × 8। তাই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে মোট কয়টা? 8টা। এই দেখো, তো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে মোট কয়টা? 8টা। এটা ঠিক আছে। তার মানে 2 নম্বর শক্তি স্তরটাও কি করতেছে? আমাদের 2n² সূত্র মেনে চলতেছে। বুঝতে পেরেছ? নাবিলা আমি শুনতে পাইনি কথা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু বলো তো জোরে। জি স্যার। আচ্ছা, এরপরে 3 নং শক্তি স্তরটা দেখো তো মেনে চলছে কিনা। 3 নং শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টা? দেখো তো, এখানে লেখা আছে 8টা ইলেকট্রন, কিন্তু এখানে যে 3 বসাও 3² মানে 9, 9 × 18 থাকার কথা ছিল 18টা, কিন্তু এখন আছে কয়টা? 8টা। তার মানে এটা মেনে চলে নাই, 4 নাম্বারটাও মেনে চলে না। তার মানে আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারলাম যে আমাদের এই পটাশিয়াম মৌলটা প্রথম 2টা শক্তি স্তর 2n² মেনে চললেও বাকি শক্তি স্তরগুলো 2n² মেনে চলে না। এখন লিখব আমাদের ব্যাখ্যা, যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় পটাশিয়াম 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল এর তৃতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, কিন্তু 2n² সূত্র অনুযায়ী তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকার কথা ছিল 18টি। এক্ষেত্রে 2n² নিয়মের ব্যতিক্রম দেখা যায়, কারণ 19 পটাশিয়াম এর 3d আর 4s অরবিটালের শক্তির মান আমরা জানি। এই যে আমাদেরকে এখানে n+n এর মানটা হিসাব করছে, 3d আর 4s এর শক্তির মান, 3d এর মান বেশি, 4s এর মান কম। তো এক্ষেত্রে 3d অপেক্ষা 4s এর শক্তি মান কম হওয়ায় আউফ বা নীতি অনুযায়ী কম শক্তির অরবিটালে 4s এ আমাদের অরবিটাল আগে প্রবেশ করে বা ইলেকট্রন পূর্ণ করে, অথবা 3d ইলেকট্রনের প্রবেশ করবে, অথবা 3d ইলেকট্রন প্রবেশ না করে 4s অরবিটাল প্রবেশ করেছে। তাতে তৃতীয় শক্তি স্তর 2n² নিয়মটা অনুসারে 18টি ইলেকট্রন পূর্ণ না করেই চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। অর্থাৎ পটাশিয়াম 19 যেই ইলেকট্রন পরমাণুটা ছিল তার ইলেকট্রন বিন্যাসে 2n² সূত্র ব্যাখ্যা করা যায় না। আসলে এখানে যদি এরকম হইতো যে আমাদের 3d অরবিটালে ইলেকট্রন দেওয়া হয়েছে, তাহলে কিন্তু 18টা ইলেকট্রন হইতো না। এই ব্যাখ্যাটা এইভাবে মানে দেওয়া যে হয়েছে প্রশ্নে, এটা যদি এভাবে না দিয়ে দুভাবে বলতে পারো যে আমাদের যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যা কম, পটাশিয়ামের মধ্যে যেহেতু ইলেকট্রন সংখ্যা কম, সেই হিসাবে আমাদের 3 শক্তি স্তরের মধ্যে আমাদের মোট 18টা ইলেকট্রন নেই, এর চেয়ে কম ইলেকট্রন আছে। তো এটা হচ্ছে একটা মূল কারণ। আমাদের যদি ইলেকট্রন থাকতো আরও বেশি, সেক্ষেত্রে কী হতো, আমাদের সুষমভাবে বণ্টিত হইতো ইলেকট্রনগুলো, এবং আমাদের 3n² 2n² যে সূত্রটা, সেই সূত্র কী হতো, অ্যাপ্লিকেবল হইতো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে মূল কথা, এটা আমার হইল। তো আমি লিখলাম যে সুতরাং আমাদের পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাসের 2n² সূত্র ব্যাখ্যা করা যায় না। তো এইভাবেই আমরা কি করব, উত্তরটা লিখে দেব। কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এইখানে চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে আমরা একটু খেয়াল করি। এখানে আমাদের 2টা জিনিস আছে, উদ্দীপকে 1 আর উদ্দীপকে 2। এখানে 2 নংয়ের মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে সেটা আমরা খেয়াল করি। 2 নম্বরে লেখা আছে y19 আর z হচ্ছে 11। এখানে y, x, y, z কোনো কিছু মৌলের প্রতীক নয়, এগুলো হচ্ছে কি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আমাদের গহনঙে বলছি কি, উদ্দীপকের y ও z মৌল দুটি ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা, এখানে একই প্রশ্ন। এখন y আর z দুইটা ক্ষেত্রে আমার আলোচনা করতে হবে। তো এখন দেখো আমার y এর নামটা কি হবে, y যে মৌলটা আছে তার নাম কি হবে বলো তো একটু। পটাশিয়াম। গুড। আর জেড কি হবে বলো তো।
জেড, জেড মৌলটার নাম কি হবে? সোডিয়াম। সোডিয়াম। গুড। আমরা তো জানি একটু আগে পটাশিয়ামের ক্ষেত্রে কি হয় নাই, আমাদের 2n² সূত্র মেনে চলে নাই। তো লিখতেছি ওয়াই আর জেড মৌল দুটি যথাক্রমে পটাশিয়াম আর সোডিয়াম। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 2n² সূত্র সোডিয়াম মেনে চললেও পটাশিয়াম মেনে চললে না। নিচে বিশ্লেষণ করা হলো। জানা আছে পরমাণুর যে কোনো শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। সেই হিসাবে প্রথম কক্ষপথে থাকতে পারে 2টা, 2 নং কক্ষপথে থাকে হচ্ছে 8টা, 3 নংয়ে থাকে হচ্ছে 18টা। এখন সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি সোডিয়ামের ক্ষেত্রে কি ঘটে। এখানে বলতেছে যে সোডিয়ামের যেই ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1, পটাশিয়ামে তো সেরকম। এবার আমরা দেখি আমাদের ব্যাখ্যা কি বলছে। দেখা যাচ্ছে যে সোডিয়ামের 11 ইলেকট্রন বিন্যাসের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, 2n² সূত্র মেনে চলছে। দ্বিতীয় কক্ষপথে আছে 8টা, এটাও মেনে চলছে। আর তৃতীয় কক্ষপথে আছে 1টি। অর্থাৎ প্রথম কক্ষপথ পূরণ করে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন গিয়েছে এবং দ্বিতীয় কক্ষপথ পূরণ করে তৃতীয় কক্ষপথে 2n² সূত্র মতো ইলেকট্রন প্রবেশ করেছে। আসলে এখানে এই যেই ব্যাখ্যাটা দিছে, আমাদের ইলেকট্রনগুলো ধারাবাহিকভাবে তাদের শক্তি স্তরগুলো পূরণ করে পর্যায়ক্রমে উপরের শক্তি স্তরগুলোতে গিয়েছে, সেই হিসাবেই 2n² সূত্র মানা হয়েছে, এটা বলছে তারা। যদিও এখানে তৃতীয় শক্তি স্তরে মোট থাকার কথা 18টা ইলেকট্রন, কিন্তু আছে কয়টা? একটা, কারণ তার ইলেকট্রন তার নাই। তবে এটার ব্যাখ্যা কেন তারা এরকমভাবে দিল, আসলে আমাদের পটাশিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে 3d অরবিটালটা ফাঁকা রেখে একটা ইলেকট্রন 4s-এর মধ্যে চলে যায়। তো এটা চলে যাওয়াটাই হচ্ছে 2n² সূত্রকে মেনে না চলা। এটার কি একটা নিয়ম যে 2n² সূত্রে একটা নিয়ম হচ্ছে যে আমাদের ইলেকট্রন যদি ধারাবাহিকভাবে তার শক্তি স্তরের ইলেকট্রনগুলো পূরণ করে যায় তাহলেই সে 2n² সূত্র মেনে চলবে। আর যদি কোনো জায়গায় আমাদের জাম্প করে ইলেকট্রন, যেমন 3ডির বেলায় 3d পূরণ হলো না, 4s-এ চলে গেলো জাম্প করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের এই 2n² সূত্রটা মেনে চলবে না। যদিও আমাদের এখানে 18টা ইলেকট্রন হয় নাই, এই জন্য। বুঝতে পারছো কথা? জি স্যার। তো এটা আর কি মনে রাখবা যে যদিও আমাদের ধারাবাহিকভাবে এটা মানে পূরণ করে নাই, তারপরও এটা কি হবে? 2n² সূত্র মেনে চলবে না, সরি ধারাবাহিক পূরণ করে নাই মেনে চলবে না, ধারাবাহিক পূরণ করছে মেনে চলবে, এটাই আর কি। তো পরবর্তীকে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে ইলেকট্রন তৃতীয় কক্ষপথ পূরণ না করেই 4 নম্বর কক্ষপথ গমন করেছে। তৃতীয় কক্ষপথে 18 ইলেকট্রন থাকার কথা, এক্ষেত্রে মাত্র 8টা ইলেকট্রন আছে। এটা মানে তৃতীয় কক্ষপথে 18 ইলেকট্রন থাকার কথা, 8টা ইলেকট্রন আছে, আরও 10টা ইলেকট্রন বসার কথা। তো এটা না বসেই কী করছে? 4 নম্বরের কক্ষপথে আহ্বা নীতি অনুসারে প্রবেশ করেছে। কারণ আমরা জানি 3d এর শক্তি 4s-এর শক্তির চেয়ে বেশি। এরপরে ব্যাখ্যা আগের মতো দেওয়া হচ্ছে, আগের মতো ব্যাখ্যা দিয়ে জাস্ট বলছে যে আহ্বা নীতি অনুসারে ইলেকট্রনের শক্তি স্তর 4s অরবিটালে আগে ইলেকট্রন পূর্ণ করবে, তারপর 3d গমন করবে। এই ক্ষেত্রেই 2n² সূত্র মেনে চলে না। মানে কি ইলেকট্রন জাম্প করে যে গেছে, ইলেকট্রন জাম্প করে যাওয়াতে 2n² সূত্রটা মেনে চলে নাই, এটাই কি মূল ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে। কথা কি বুঝতে পারছো? ইলেকট্রন 18টা না থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু জাম্প করতে পারবে না, ইলেকট্রন ধারাবাহিকভাবে যাবে। স্যার হ্যাঁ বলো। আউফবাউ নীতি কি? ও যে আউফবাউ নীতি হচ্ছে আমাদের যেই শক্তি স্তরের শক্তির মান কম, ইলেকট্রন সেখানে আগে আগে প্রবেশ করবে, আর যেই শক্তি স্তরের শক্তির মান বেশি সেখানে পরে প্রবেশ করবে, এটাই তো আহ্বা নীতি। গত ক্লাসে তুমি কি ছিলা? মনে তো ছিলা। ইলেকট্রন এই যে আমরা যে n+l বলি না, n+l হিসাব করে যার মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে, যার মান বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে, এই মানটাই হচ্ছে আউফবাউ নীতি। বুঝছো? স্যার ওকে, ঝুমুর জয়েন করছো, থ্যাংক ইউ। ঝুমুর একটু আমাকে জানাও, ঝুমুর তুমি কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ঝুমুর জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আবার আসছো ক্লাসে, খুশি না। এটা হইল আমাদের, এটা কমপ্লিট। এবার আমি যাই নেক্সট পরবর্তী স্পেশাল প্রশ্ন নিয়ে আমি হাজির হচ্ছি। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের ঠিক এইরকম। পরবর্তী প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 21 সালে আসা প্রশ্ন। কি বলছে যে সোনিয়া 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে তাদের রাসায়নিক ধর্ম পর্যবেক্ষণ করলো। মৌল 4টা হচ্ছে KLMN,
এখন আমাদের গহনং নিয়ে আলোচনা। গহনংয়ে বলতেছে উদ্দীপকের কোন মৌল দুইটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখানে কোন মৌল দুইটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে বা দেখায়, এটা আমাকে যুক্তি দিতে হবে। এখন দেখো আমাদের এই জায়গার মধ্যে নামগুলো একটু চিন্তা করি। বলতো যে কে কে যে লেখা আছে এই মৌলটার নাম কি? তিন লেখা আছে নিচে, এই মৌলটার নাম কি? কে? শুনতেছ নাবিলা? কে যে লেখা আছে এই মৌলটার নাম কি? তুমি কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? এটা আমাকে জানাও তাড়াতাড়ি। পটাশিয়াম। কে এর নিচে লেখা আছে 3, এটা দেখা বুঝতে হইব। আমি একটু জুম করি, একটু ভালো করে খেয়াল রাখো। হ্যাঁ, একটু ভালো করে নজর দিও। লিথিয়াম। ভেরি গুড, লিথিয়াম। এল হচ্ছে কি বলতো? এল লিথিয়াম। এল এল 11 লেখা আছে, মানে সোডিয়াম। সোডিয়াম। এম এম এ লেখা আছে 24। 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম কি? ক্রোমিয়াম। ক্রোমিয়াম, গুড। আর এন লেখা আছে 29, এটার নাম কি বলতো? কপার। কপার, গুড। তো এই জায়গার মধ্যে 4টা মৌলের মধ্যে কোন দুইটার মধ্যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখা যায় বলতে পারবা? 4টা পরমাণুর মধ্যে কোন দুইটার মধ্যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করা যায়? একটু গেস করো তো। ব্যতিক্রমী মানে হচ্ছে তোমার ওই যে 3D ফাঁকা থাকে, 4s এর মধ্যে জাম্প করে ইলেকট্রন, ওইটাই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। বলো তো কোনটার মধ্যে হইতে পারে? ভুলে গেছো? মানে 3D ফাঁকা রেখা 4s এর মধ্যে জাম্প করে বসে, সেটা কোন কোন মৌলের ক্ষেত্রে ঘটে? পটাশিয়াম। এখানে কি পটাশিয়াম আছে? এখানে তো পটাশিয়াম নাই। লিথিয়াম আছে, সোডিয়াম আছে। সোডিয়াম। সোডিয়ামও তো হয় না। ক্রোমিয়ামে হয়, আর হচ্ছে তোমার কপারে হয়। 24 আর 29 পরমাণুর যে মৌলগুলো ইলেকট্রন বিন্যাস সেখানে হয়। দেখো তো আমি ব্যাখ্যা দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু আমাদের সময় কম, আমি ব্যাখ্যাটা বুঝা দিই, বুঝতে পারবা। দেখো তো আমরা এখন লিখবো উদ্দীপকের মৌলগুলোর মধ্যে আমাদের 2টা মৌল আছে। দেখো উদ্দীপকের মৌলগুলোর মধ্যে এম আর এন অর্থাৎ ক্রোমিয়াম আর কপার মৌল দুটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। নিচে উত্তরের সাপেক্ষে যুক্তি দেওয়া হলো। পরমাণু ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির নিম্ন ক্রম থেকে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। স্থিতিশীলতা অর্জনের জন্য প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং অরবিটালটা পূর্ণ হলে পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করে। আর এক্ষেত্রে ক্রোমিয়াম আর কপারের ক্ষেত্রে একটু ব্যতিক্রমটা দেখা যায়। যেমন আমরা জানি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, আর 3d4 লিখি প্রথমে, তারপরে 4s2 লিখি। আবার কপারের ক্ষেত্রে এরকমভাবে লিখি 3d9 লিখে 4s2 লিখি। তবে এখানে কি হয় আমরা জানি যে ডি অরবিটালটার মধ্যে যদি অর্ধপূর্ণর চেয়ে একটা ইলেকট্রন কম থাকে অথবা পরিপূর্ণর চেয়ে একটা ইলেকট্রন কম থাকে, অর্ধপূর্ণ মানে হচ্ছে D5, পরিপূর্ণ মানে D10। যেমন দেখতে পাচ্ছ এখানে উপরের শক্তি স্তরের মধ্যে D4 আছে, D4 মানে D5 এর চেয়ে একটা কম, আর D9 আছে, D9 মানে কি D10 এর চেয়ে একটা কম। তো এরকম অবস্থা কি হয়? এরকম অবস্থা হয় আমরা জানি যে পার্শ্ববর্তী S অরবিটাল থেকে একটা ইলেকট্রন D এর মধ্যে চলে আসে, অর্থাৎ এই যে 4s এ 2টা ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন চলে আসবে 3d4 এর মধ্যে, তাহলে হবে 3d5। আবার 3d9 এর একটা ইলেকট্রন কম আছে 10টা হইতে, তো এই জন্য পার্শ্ববর্তী 4s2 থেকে একটা ইলেকট্রন চলে আসবে 3d9 এর মধ্যে, তাহলে হবে কি 3d10। এটা কিন্তু ক্রোমিয়াম আর হচ্ছে কপারে ঘটে, এটাই তো ব্যতিক্রম। বুঝতে পারছো কথা? জি স্যার। তো এই ব্যতিক্রমটা কপারে ঘটে আর ক্রোমিয়ামে ঘটে, এটাই খেয়াল রাখবা।
তো এটাই হচ্ছে বিষয়। কিন্তু সাধারণভাবে দেখা যায় যে সমশক্তির অরবিটাল সমূহের অর্ধপূর্ণ বা পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল হয়। কেন ইলেকট্রনগুলো জাম্প করবে? কারণ আমরা জানি সমশক্তির অরবিটাল হচ্ছে ডি অরবিটাল। এই ডি অরবিটালগুলো যদি অর্ধপূর্ণ থাকে অথবা পরিপূর্ণ থাকে তাহলে কি হয়, এটা স্থিতিশীল হয়, সুস্থিতি অর্জন হয়। অর্থাৎ আমরা জানি এই যে P3, P6, D5, D10, F7, F14 এগুলো সবচেয়ে সুস্থিত হয়। মানে এই অরবিটালগুলো সমশক্তির অরবিটাল। PDF এই তিনটা অরবিটালকে বলা হয় সমশক্তির অরবিটাল। আর এই সমশক্তির অরবিটালে যখন অর্ধপূর্ণ থাকে অথবা পরিপূর্ণ অবস্থা থাকে তখন এই স্থিতিশীল কাঠামো অর্জিত হয়। এর ফলেই D10 এর ফলে মানে এই কারণেই D10 হয়, এখানে D10 হয় আর 4s 1 হবে, আর D5 হয়ে 4s কি হবে 1 হবে। তো ইলেকট্রন বিন্যাসের মৌল অধিকতর হিসাবে স্থায়ী হয়, মানে এই নিয়মটা গ্রহণ হয়। এই হিসেবে ক্রোমিয়াম আর কপার ইলেকট্রন বিন্যাসটা নিম্নরূপ। অর্থাৎ আমাদের ইলেকট্রন বিন্যাসটা সুস্থিতি হয় কখন? যখন দেখা যায় যে এই 4s থেকে একটা ইলেকট্রন চলে আসবে 3d4 এর মধ্যে, তাহলে হবে 3d5। আবার এই 4s থেকে একটা ইলেকট্রন চলে আসবে 3d9 এর মধ্যে, তাহলে হবে 3d10। ওকে, এই হচ্ছে বিষয়। তো সুতরাং উপরোক্ত কারণে ক্রোমিয়াম আর কপার ইলেকট্রন বিন্যাসে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটে। এই ইলেকট্রন জাম্প দেয়, যেহেতু একটা ইলেকট্রন জাম্প দিয়ে অর্ধপূর্ণ, এটা হচ্ছে অর্ধপূর্ণ কাঠামো আর এটা হচ্ছে কি পরিপূর্ণ কাঠামো। এই অর্ধপূর্ণ পরিপূর্ণ কাঠামো করার জন্য ইলেকট্রন যে জাম্প দেয় এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, যেখানে আমাদের ক্রোমিয়াম আর কপারের মধ্যে ঘটে। এটাই আমাদের ব্যাখ্যা করতে বলছে যে 4টা মৌলের মধ্যে কোন 2টা মৌলের মধ্যে এই ব্যতিক্রমটা লক্ষ্য করা যায়। আমরা দেখলাম ক্রোমিয়ামে লক্ষ্য করা যায় আর কপারে লক্ষ্য করা যায়। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। দেখো এবার বুঝতে পারছো কিনা? হ্যাঁ নাবিলা, একটু আমাকে জানাও বুঝতে পেরেছো সম্পূর্ণটা? স্যার। তো আমি আজকে এতটুকু রাখলাম ক্লাস। আমি চেষ্টা করবো এরপর থেকে পরবর্তী টপিক নিয়ে বা পরবর্তী জিনিস নিয়ে আলোচনা করতে। বাসায় প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে আমাকে জানাও। ওকে, তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফিজ।